প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সুবিধা এবং সীমাবদ্ধতা দুইই রয়েছে, তবে এ থেকে তোমরা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। বিষয় পরিবেশ ও সম্পদ অর্থনীতি। এর জন্য যে রেফারেন্সগুলো তোমরা দেখতে পারো, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, লেখক হচ্ছেন ব্যারি সি ফিল্ড। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতি, লেখক মোহাম্মদ আলমগীর হোসেন। পরিবেশ ও সম্পদ অর্থনীতি, লেখক ডক্টর মোহাম্মদ নুর ইসলাম এবং আবুল খায়ের। পরিবেশ ও সম্পদ অর্থনীতি, লেখক মনোরঞ্জন দে এবং দিলীপ কুমার বর। পরিবেশ ও সম্পদ অর্থনীতির উপর এটা আমার প্রথম লেকচার। শ্রেণী অনার্স চতুর্থ বর্ষ, প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 1-এর আলোচ্য বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা একবার দেখে নিতে পারো। আলোচনার শুরুতে আমরা কিছু সংজ্ঞা উল্লেখ করতে চাই। প্রথমে অর্থনীতি কি? তোমরা জানো, অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে সীমিত সম্পদের বন্টন নিয়ে আলোচনা করা হয়। অর্থনীতি শুধু মুনাফা বা ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয় নয়। যে কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হলে অর্থনৈতিক তত্ত্ব প্রয়োগ করা যায়, যেন পছন্দ করার বিষয়টি সামনে চলে আসে। এ প্রসঙ্গে ব্যারি সি ফিল্ড বলেছেন, Economics is the study of how and why individuals and groups make decisions about the use and distribution of valuable human and non-human resources. পরিবেশ অর্থনীতি কি? পরিবেশ অর্থনীতি হচ্ছে অর্থনীতির নীতিমালা প্রয়োগ করে কিভাবে পরিবেশগত সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা করা যায় তার শিক্ষা। পরিবেশ অর্থনীতিতে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবেশ ও অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতা আলোচনা করা হয়, তথা কি উপায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে পরিবেশ ও অর্থনীতির পারস্পরিক ভারসাম্য রক্ষিত হবে এবং মানব কল্যাণ সর্বোচ্চ হবে তা বিশ্লেষণ করাই পরিবেশ অর্থনীতির কাজ। এটি মূলত কল্যাণ অর্থনীতি হতে উদ্ভূত অর্থনীতির একটি শাখা। এ প্রসঙ্গে ব্যারি সি ফিল্ড বলেছেন, Environmental economics is the application of the principles of economics to the study of how environmental resources are developed and managed. প্রাকৃতিক সম্পদ অর্থনীতি অর্থনীতির যে প্রায়োগিক শাখায় প্রাকৃতিক সম্পদের প্রকৃতি, আহরণ, ব্যবহার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করে তাকে প্রাকৃতিক সম্পদ অর্থনীতি বলে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতির মধ্যে পার্থক্য। বাম পাশে পরিবেশ অর্থনীতি এবং ডান পাশে প্রাকৃতিক সম্পদ অর্থনীতি।
পরিবেশ অর্থনীতি পরিবেশের দূষণ ও এর প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করে। অন্যদিকে প্রাকৃতিক সম্পদ অর্থনীতি প্রাকৃতিক সম্পদের প্রকৃতি, আহরণ, ব্যবহার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করে। বিশ্লেষণের দিক থেকে পরিবেশ অর্থনীতি স্থিতিও, এতে পরিবেশের উপর বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের বাহ্যিক প্রভাব নিয়ে বিশ্লেষণ করা হয়। অন্যদিকে বিশ্লেষণের দিক থেকে প্রাকৃতিক সম্পদ অর্থনীতি গতীয়, কারণ এতে সম্পদের আন্তঃসময়গত ব্যবহার আলোচনার অন্তর্ভুক্ত হয়। পরিবেশ অর্থনীতি পরিবেশকে সুন্দর করার উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। অন্যদিকে প্রাকৃতিক সম্পদ অর্থনীতির আলোচনার উদ্দেশ্য হল সীমিত প্রাকৃতিক সম্পদ কিভাবে মানব কল্যাণের সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করা যায়। অর্থনৈতিক প্যারাডাইম এবং পরিবেশ। প্রথমেই আমরা আসি ক্লাসিক্যাল প্যারাডাইম নিয়ে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনৈতিক সমস্যার সমাধানে বাজার ব্যবস্থার সুপারিশ করেন। তারা মনে করেন যে বাজার ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হতে পারে, তবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ব্যাপারে তারা আশাবাদী ছিলেন না। পরিবেশকে তারা কোনো সমন্বিত ধারণা হিসাবে অন্তর্ভুক্ত না করলেও জমি ও মূলধনের উৎপাদিকা শক্তির সীমাবদ্ধতা সম্পর্কে তারা পূর্ণ সচেতন ছিলেন। তাদের মতে এই সীমাবদ্ধতার কারণে দীর্ঘকালে একটি অর্থনীতিতে নিশ্চল প্রবৃদ্ধি দেখা দেয়। টমাস ম্যালথাস ও ডেভিড রিকার্ডো পরিবেশের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন। তারা বলেন যে কৃষিযোগ্য উত্তম জমি সীমিত, এর ফলে কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধিকে নিশ্চল করে দেবে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে। আমরা জানি জ্যামিতিক হার হল 2, 4, 8, 16 এই ধারা, আর গাণিতিক হার হল 1, 2, 3, 4 এই ধারা। স্বভাবতই গাণিতিক হারের তুলনায় জ্যামিতিক হারের গতি অনেক বেশি। সুতরাং খাদ্য উৎপাদনের সাথে একটা সময়ে জনসংখ্যা বৃদ্ধির বিশাল ব্যবধান তৈরি হবে, তথা একটা দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে। ক্লাসিক্যাল ধারণাটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। মুনাফা বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পেলে পুঁজির ঘনীভবন তথা অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল হবে, পুঁজির ঘনীভবনের প্রেক্ষিতে কারিগরি উন্নয়ন হবে, কারিগরি উন্নয়ন হলে মজুরি বৃদ্ধি পাবে, মজুরি বৃদ্ধির প্রেক্ষিতে মুনাফা হ্রাস পাবে, আর মুনাফা হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পাবে। এরপরে আসি মার্কসীয় প্যারাডাইম নিয়ে। কার্ল মার্কস ক্লাসিক্যাল অর্থনীতির মূল্যের শ্রমতত্ত্ব এর উপর ভিত্তি করে সামাজিক ও অর্থনৈতিক বিকাশে দান্দিকতার প্রভাব নিয়ে যে মতবাদ প্রচার করেন তা মানব সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। তিনি প্রমাণ করেন যে ধনতান্ত্রিক সমাজে মুনাফা ক্রমহ্রাসমান হওয়ার কারণে দীর্ঘমেয়াদে নিশ্চল প্রবৃদ্ধি দেখা দেয়। তার মতে প্রযুক্তি ও বস্তুগত উন্নয়ন আসলে প্রকৃতির সংশোধন বা পরিবর্তন। তার লেখায় প্রকৃতির পুনরুৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে, যা সীমাবদ্ধ।
মার্ক্সীয় বিশ্লেষণ অনুযায়ী ধনতান্ত্রিক অর্থব্যবস্থা টেকসই নয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমের সাথে সাথে পরিবেশও শোষিত হয়। তাই মার্ক্সীয় চিন্তায় পরিবেশ বিপর্যয়ের একটা ইঙ্গিত ছিল। নিওক্লাসিক্যাল প্যারাডাইম। নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মূল্যের শ্রমতত্ত্বকে বর্জন করেন এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে প্রান্তিক বিশ্লেষণের সূচনা করেন। এই পদ্ধতি দাম নির্ধারণ ও বাজার ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। সামাজিক কাম্যতা নির্ধারণে এক্ষেত্রে পেরেটো কাম্যতা ব্যবহৃত হয়। পেরেটো কাম্যতা একই সাথে ভোগ, উৎপাদন ও বন্টনের দক্ষতা নিশ্চিত করে। গণদ্রব্যের ক্ষেত্রে বাজার ব্যবস্থা মোট কল্যাণ সর্বোচ্চ করতে পারে না। বাজার ব্যর্থতার ক্ষেত্রে তারা সরকারের ভূমিকাকে বাধ্য হয়ে স্বীকার করেন। পরিবেশ অর্থনীতির মৌলিক নীতিসমূহ নিওক্লাসিক্যাল চিন্তাধারা হতেই বিকশিত হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতির উদ্ভব ও বিকাশ। 1960 সালের দিকে অর্থনীতির শাখা হিসাবে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতি প্রতিষ্ঠা লাভ করে। তবে ঐতিহাসিকভাবে অর্থনীতির এই শাখার শিকড় ক্লাসিক্যাল অর্থনীতিতে বিস্তৃত, যেটা আমরা আগেই বলেছি। ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারা বিশেষ করে বাজার অর্থনীতি বা দাম প্রক্রিয়ার সাথে পরিবেশ ও সম্পদ অর্থনীতির বিষয়বস্তুর অনেক মিল রয়েছে। বাজার ব্যবস্থার ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ পরিবেশ ও সম্পদ অর্থনীতি বিষয়ে প্রত্যক্ষভাবে কোনো বক্তব্য না দিলেও অর্থনৈতিক বিষয় নিয়ে তারা যে তত্ত্ব ও বিধি দিয়েছেন তার অধিকাংশই পরিবেশ ও সম্পদ অর্থনীতিতে প্রয়োগ করা হয়েছে। উৎপাদনের উপকরণ হিসাবে তারা ভূমির কথা বলেছেন। ভূমি দ্বারা প্রাকৃতিক পরিবেশ ও সম্পদকেই মূলত নির্দেশ করা হয়েছে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতিতে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। তার মতে ভূমি ও উৎপাদনের উপকরণের সীমাবদ্ধতা এবং ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কারণে বিশ্ব যে কোনো পরিমাণ জনসংখ্যা ধারণ করতে পারবে না। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক বলে জীবন ধারণের মান কমে যাবে। এর কারণ হচ্ছে জনসংখ্যা খাদ্যোৎপাদনের তুলনায় অধিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে খাদ্য ঘাটতি দেখা দেবে। এভাবে ম্যালথাসের আলোচনায় অর্থনীতি ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতার চিত্র পাওয়া যায়। অর্থনীতিতে সর্বপ্রথম নিওক্লাসিক্যাল চিন্তাধারা চালু হয় 1870 সালের দিকে প্রান্তিক বিশ্লেষণের মাধ্যমে দাম নির্ধারণের মধ্য দিয়ে। সেক্ষেত্রে মূল বক্তব্যটি ছিল একটি পণ্যের মূল্য নির্ধারণে দুটি বিষয় ভূমিকা পালন করে। একটি হচ্ছে দ্রব্যটির অন্তর্নিহিত মূল্য আর অপরটি হচ্ছে দ্রব্যটির দুষ্প্রাপ্যতা। তবে কোনো দ্রব্যের মূল্য নির্ধারণে দ্রব্যটির অন্তর্নিহিত মূল্যের চেয়ে দুষ্প্রাপ্যতা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার দুষ্প্রাপ্যতা বেশি তার দামও বেশি, আর যে দ্রব্য পর্যাপ্ত পাওয়া যায় তার দামও কম। দাম নির্ধারণের এই নিওক্লাসিক্যাল বক্তব্যটি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের মূল্য নির্ধারণে প্রয়োগ করা হয়ে থাকে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাশ্চাত্যের দেশসমূহে ব্যাপক প্রবৃদ্ধি ঘটে। পরিবেশ হতে প্রচুর সম্পদ আহরণ করা হতে থাকে, দূষণ বৃদ্ধি পায় এবং দেখা দেয় পরিবেশ বিপর্যয়। এসিড বৃষ্টি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জীববৈচিত্র্য হ্রাস ইত্যাদি প্রতিক্রিয়া দেখা দেয় প্রকৃতিতে। এরই প্রতিক্রিয়ায় পরিবেশবাদী আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনসমূহ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরোধিতা করে। ফলে অর্থনীতিবিদদের মধ্যে পরিবেশ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। তারা পরিবেশের কাম্য ব্যবহার নিয়ে আলোচনা করে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখে গবেষণা সংস্থা রিসোর্স ফর দ্য ফিউচার। এটি 1952 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি প্রাকৃতিক সম্পদের দুষ্প্রাপ্যতা এবং ভবিষ্যৎ পরিণতি নিয়ে কয়েকটি গবেষণা করে। অর্থনীতিবিদ রোনাল্ড কোউস পরিবেশের বহিস্থ প্রভাবের উপর অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেন 1960 সালে। কোউসের তত্ত্বটি পরিবেশ অর্থনীতির ক্রমবিকাশে বিশেষ অবদান রাখে। পরবর্তীতে পরিবেশ অর্থনীতিবিদ রাসেল কারসন 1962 সালে তার সাইলেন্ট স্প্রিং নামক গ্রন্থে পরিবেশের বিভিন্ন উপাদানের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেন। 1968 সালে অর্থনীতিবিদ হার্ডিন তার দ্য ট্র্যাজেডি অব দ্য কমন্স গ্রন্থে পরিবেশের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ এবং পরিবেশবাদীদের ঐকান্তিক প্রচেষ্টায় 1970 সালের দিকে একটি পূর্ণাঙ্গ বিষয় হিসাবে পরিবেশ ও সম্পদ অর্থনীতি আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এই শাস্ত্রের সুপারিশ অনুযায়ী বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নীতি গ্রহণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে নিয়মিত চর্চা করবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করবে।